Hello and welcome to today's program. আমরা আমরা চেষ্টা করছি আপনাদের সাথে কিছু প্রেজেন্ট রিয়ালিটি নিয়ে আলোচনা করবার জন্য ইনটু দিস প্রোগ্রাম। সেই জন্যই এই প্রোগ্রামের নাম দিয়েছি শিকড়ের সন্ধানে জ্ঞানের অন্বেষণে। প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়। সো আর আমাদের আজকের আলোচনা যেটা আমরা আসলে আলোচনা করতে চাই যে পোস্ট কোভিড ইকোনমিক সিচুয়েশনস অফ ওভারঅল বাংলাদেশ অ্যান্ড অলসো দি গ্লোবালি আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। সো সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে চাই। হাই মাসুদ ভাই অ্যান্ড সৈয়দ মোহাম্মদ আরিফ, জাস্ট ওয়েলকাম টু দিস প্রোগ্রাম শিকড়ের সন্ধানে জ্ঞানের অন্বেষণে। প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়। সো আমরা আজকে আলোচনা করতে চাই যে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, অর্থনীতির চাকা এবং সেটার গতিপথ, এই যে করোনা ভাইরাস এটার যে ইম্প্যাক্ট সেটা কিভাবে এবং কতভাবে হতে পারে সেটা আমরা একটু খতিয়ে দেখতে চাই। থ্যাংক ইউ জোবাইদা বেগম, থ্যাংক ইউ সুমিত্রা ঘোষ, ওয়েলকাম টু দিস প্রোগ্রাম। আমি আমার ঘরের কিনারা থেকে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি এবং আপনাদের সাথে আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই এবং সাথে সাথে আপনাদের মতামতকেও আমি জানতে চাই। কারণ বর্তমানে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচিত শঙ্কিত অবস্থানে আছি সেটা হলো আমাদের অর্থনীতি। আমাদের অর্থনীতি যাচ্ছে কোন দিকে, আমরা যাচ্ছি কোন দিকে। কারণ সামগ্রিক অর্থনীতির সাথে আমাদের ব্যক্তিগত অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। Very closely we are connected, very closely we are related. So how we doing when it is the economy, when it is the global economy we are trying to consider into this. So what do you think? আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের গন্তব্য কোন দিকে? আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, সো আমরা আলোচনা করতে পারি ডেফিনেটলি। So that would be very helpful and let's share. I'm trying to share this with my community as well. And also, good afternoon. Say hello and good afternoon. Good afternoon, everybody. Assalamu alaikum. সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? সবার সময়টা কেমন যাচ্ছে? একটু যদি শেয়ার করেন। গুড আফটারনুন সাজ্জাদ, শান্ত, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসুন আমরা সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং ছড়িয়ে দিন। আমি আপনাদের সাথে অর্থনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে অর্থনীতি কেমন হচ্ছে, অর্থনীতির চাকা কিভাবে ঘুরছে এবং কোথায় আমাদের আসলে জোর দেওয়া উচিত। সামগ্রিক প্রেক্ষাপটে আমি একটা স্মল অ্যানালিসিস আপনাদের সামনে দিতে চাই। I'm really very fine. মুশফিকা রশিদ, সাদি এমডি আন্নান, থ্যাংক ইউ। আবিদা সুলতানা, গুড আফটারনুন আপনাদের সবাইকে। আমরা যদি সবাই একটু শেয়ার করে দিই। গুড আফটারনুন আহনাফ তাহমিদ শব্দ, গুড আফটারনুন। সো ওয়েলকাম টু দিস প্রোগ্রাম প্রকৃতির সন্ধানে জ্ঞানের অন্বেষণে। এই পর্বে দেখুন আমরা প্রকৃতির সন্তান, আমরা প্রকৃতি থেকে এসেছি, তাই না? সো প্রথমেই আমি যেটা আলোচনা করতে চাই, দেখুন আজকে এই করোনা পরবর্তী বিশ্ব এবং করোনা চলাকালীন আমরা যেটা দেখছি সেখান থেকে আমরা শুরু করি। একটু খেয়াল করে দেখেন, আজকে আমাদের যারা প্রান্তিক কৃষক, যারা আমাদের নিত্য নৈমিত্তিক চাহিদাগুলো যোগান দেয়, অর্থাৎ কৃষিজ পণ্য, কৃষিজ দ্রব্যাদি যারা প্রোডাকশান করে, চাল ডাল থেকে শুরু করে সবজি, টমেটোস, এবং আমরা প্রতিদিন যে সমস্ত জিনিসগুলো আমাদের খাদ্যের তালিকার সাথে আমরা সংযুক্ত করি, আপনি একটু চিন্তা করে দেখেন এই সমস্ত পণ্যাদি যখন সারা বাংলাদেশে উৎপন্ন করছে আমাদের প্রান্তিক কৃষকেরা, এবং আমরা এখন যেটা দেখছি যে আমাদের প্রান্তিক কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং অনেক ফসল জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। টমেটোর কথা পড়ছিলাম যে আসলে টনকে টন টমেটো তারা জমি থেকে তুলছে না, বিকজ তারা জমি থেকে তোলার যে মজুরি এবং তুলে বাজারজাতকরণের যে কস্ট, ট্রান্সপোর্টেশন যে কস্ট, সেই কস্ট
তারা রিকভারি করতে পারছে না। লেট আলোন যে এই ফসলটা ফলানোর জন্য তারা যে সিড কিনেছে, যে সার দিয়েছে, প্লাস যে সমস্ত লেবার ফোর্সে জন্য ইনভেস্ট করতে হয়েছে। ওসামা বিন নূর, ওয়েলকাম টু দিস প্রোগ্রাম। সো আমরা কথা বলছিলাম প্রান্তিক কৃষকদেরকে নিয়ে, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় খাবারের সংযোগ এবং খাবারের সংস্থাপন করে। আজকে সেই সমস্ত খাদ্য দ্রব্যাদি যারা ফলাচ্ছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে কিনা? আমরা পেপার, পত্রিকা এবং টেলিভিশনে যেটা দেখছি যে তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তারা তাদের ফসলাদি ফেলে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে জমিতে। একটু খেয়াল করে দেখুন, এই যদি আমাদের বর্তমান কৃষকদের, প্রান্তিক কৃষকদের বর্তমান চিত্র হয়, তাহলে এই কৃষকগুলো আগামী দিনগুলোতে কাদের জন্য ফসল ফলাবে? কারণ তারা এইবার যখন তারা ফসল ফলিয়ে ফসলের ন্যায্য মূল্য তো পাই নাই, বরং তারা দ্বিগুণ লস প্রদান করেছে। তাহলে তারা কিভাবে আবারও মনোবল নিয়ে জমিতে আসবে, আবারও মনোবল নিয়ে তারা ফসল ফলাবে? একটু চিন্তা করে দেখুন। আর এইভাবে যদি প্রতিটা ফসলের ক্ষেত্রে যদি এরকমভাবে চলতে থাকে ক্রাইসিস, তাহলে আমাদের অবস্থান আজ থেকে 3 মাস পরে কোথায় যেতে পারে? একটু জাস্ট খেয়াল করে দেখুন। আজকে হাওর অঞ্চলে যে সমস্ত ধান পেকে গিয়েছে, অর্থাৎ ধানের মৌসুম, এই ধানগুলা যদি আমরা সংগ্রহ করতে না পারি বড় মৌসুম, তাহলে এই ধানগুলা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে আগামী মৌসুমে আমরা কিভাবে চালের সংস্থাপন পাব? দেশব্যাপী কি আমরা একটা খাদ্য আমাদের যে সংকট, আমরা কি সংকটের দিকে চলে যাচ্ছি কিনা? আমাদের সবার একটু চিন্তা করে দেখতে হবে। সেই প্রেক্ষাপট থেকে আমি কিছু কথা বলতে চাই এবং আমরা কিছু আইডিয়াজ শেয়ার করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে আসলে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আমাদের যেখানে যা আছে, যতটুকু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা যেন কৃষিজ পণ্য, শাকসবজি, ফলমূলের চাষ করতে পারি, বিশেষত শাকসবজি। কারণ আগামী দিনগুলোতে আমাদের যে আসলে একটা যে বিশাল ক্রাইসিস তৈরি হতে পারে যদি না আমরা একটু মনোনিবেশ করি। কারণ আমাদের প্রান্তিক কৃষক যারা আছে তারা কিন্তু এইবার ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা কিন্তু চরমভাবে লসে পড়ছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমাদেরকে আগামীর কথা চিন্তা করতে হবে, আগামী 3 মাসের কথা চিন্তা করতে হবে। এবং আজকে তারা যদি ধান কাটতে না পারে, আজকে তারা যদি তাদের ফসলের মিনিমাম পয়সাটুকু যদি রিকভারি করতে না পারে, তাহলে তারা একটু জাস্ট আপনি চিন্তা করে দেখেন যে আপনার কনশাস মাইন্ডে আজকে কৃষক যদি তার সে যে ঋণ করে যে চাষাবাদ করেছে, সেই ঋণ যদি সে শোধ করতে না পারে, সে যদি লসে পড়ে, সে যদি তার লসটাকে রিকভার করতে না পারে, তাহলে আগামী দিনগুলোতে সেই কৃষক কিসের উপরে পুঁজি করে, কিসের উপরে ভরসা করে আবার খেতে যাবে? একটু চিন্তা করে দেখেন। আরিফ আহমেদ এবং আব্দুল জব্বার, আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, আমাদের যে বড় মৌসুম চলছে, হাওরের যে বিশাল ধানের যে স্তূপ জমা পড়ে গিয়েছে, গতকাল দেখছিলাম চিটাগং থেকে শত শত শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে। এরকম সারা বাংলাদেশে আমাদের প্রান্তিক কৃষকেরা টমেটোর দাম পাচ্ছে না, কুমড়ো পচে যাচ্ছে। তো এই যদি আমাদের অবস্থান হয়, তাহলে আগামী দিনগুলোতে আমরা কাদের উপরে নির্ভর করব? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ক্যান উই হেল্প দেম টু রিকভার দিস সিচুয়েশনস? আজকে আমরা যারা মনে করছি যে আমরা নিরাপদে আসছি, নিশ্চিন্তে আছি, আজকে এখন আমরা সাপ্লাই পাচ্ছি, কতদিন? আই ওয়ান্ট টু আস্ক ইউ, কতদিন আপনি নিরাপদে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন এবং কতদিন আপনি এই সাপ্লাইটা উপভোগ করতে পারবেন? এবং তাহলে আমাদের অবস্থান কোন দিকে যাচ্ছে? 3, আমরা যদি এখনই ঝাঁপিয়ে না পড়ি বর্তমানে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করবার জন্য, আজ থেকে 3 মাস পরে আমরা কোথায় কিভাবে আমাদের খাদ্যের সংস্থাপন করব, সেই ক্যাপাসিটি কি আপনার আমার আছে কিনা? নাম্বার 4, যদি খাদ্যদ্রব্য যদি উৎপন্ন না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে তাহলে ক্রাইসিস একদিকে যে আপনার খাদ্যদ্রব্য অপ্রতুল, তাহলে সেটার দাম কতটুকু বেড়ে যাবে? এক। দ্বিতীয়ত, আজকে গ্লোবালি ইকোনমি যেদিকে যাচ্ছে, মিলিয়নস অফ পিপল আর লুজিং জব। আপনি দেখেন গ্লোবালি আমেরিকাতে অলরেডি কয়েক কোটি মানুষ চাকরি হারিয়েছে। বিভিন্ন রিপোর্ট অ্যানালিসিসে বলছে যে শত শত কোটি মানুষ পৃথিবীব্যাপী একদম কমপ্লিটলি বেকার হয়ে যাবে।
কামিং ব্যাক বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি না চলে, গার্মেন্টসের সাথে সরাসরি কত বিলিয়ন ডলার রেভিনিউ আমরা পাই, কত বিলিয়ন ডলার, 30+ বিলিয়ন ডলার রেভিনিউ। সো আজকে যদি ইউরোপ যদি পোশাক না কিনে, আমাদের গার্মেন্টস যদি ইন্ডাস্ট্রি যদি না চলে, সরাসরি 41 লক্ষ শ্রমিক, ইনডাইরেক্টলি এই শিল্পে 2 কোটি মানুষ এটার সাথে ডাইরেক্টলি র ম্যাটেরিয়াল, সাপ্লাই চেন, তাদের ফ্যামিলি সব কিছু মিলে একটা পরিসংখ্যানে পড়ছিলাম 2.5 কোটির মতো মানুষ সরাসরি জড়িত। 2.5 কোটি, 2.25 মিলিয়নস অফ পিপল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 25 মিলিয়ন অর্থাৎ 250 লক্ষ মানুষ সরাসরি আজকে এই শিল্পের সাথে জড়িত, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। তাহলে এই মানুষগুলো যদি অর্ধেকও যদি আজকে চাকরি হারায়, একটু জাস্ট চিন্তা করে দেখেন, তাহলে এই 1.5 কোটি মানুষের মতো একটা কি মহা বিপদে, মহা ক্রাইসিসে পড়ে যাবে। তাহলে তারা কীভাবে খাদ্য দ্রব্যাদি শস্যাদি কিনবে? কৃষকের কথা এবার চিন্তা করুন। এবার আপনি চিন্তা করুন, যদি আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি কলাপস করে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় 50% বিকজ অফ দি অর্ডার, আপনি এবার চিন্তা করেন যে র ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি, দি সাপ্লাই চেইন, দি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, এই যে বিলিয়নস অফ ডলার যে ফাইন্যান্সিং করেছে বিভিন্ন ব্যাঙ্কগুলা ফর দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাহলে আমাদের ব্যাঙ্কগুলোর সিচুয়েশান কী হবে? আজকে ব্যাংকে আমরা যারা টাকা রেখেছি, ব্যাংকের উপরে অনেকাংশে নির্ভরশীল, আমরা অনেকে যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের এখানে কত লক্ষ মানুষ, এখানে আরও কত কোটি মানুষ এই 60টা ব্যাংকের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। আপনি একটু জাস্ট চিন্তা করে দেখুন, তাহলে আমাদের ক্রাইসিস আমরা কোন দিকে যাচ্ছি। এবার আসুন আমাদের সার্ভিস সেক্টর, আমাদের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টর যেখান থেকে আমরা রেভিনিউ পাই ফ্রম দি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি, আমাদের রেমিটেন্সের কথা বলছি, আমাদের ওয়েজ আর্নার যারা আমাদেরকে মাথার ঘাম পায়ে রেখে সারা বিশ্ব থেকে 20 বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স নিয়ে আসে এবং আমাদের ইকোনমির চাকা সচল রাখে। এবং এই 20 বিলিয়ন ডলার রেভিনিউয়ের সাথে প্রত্যক্ষভাবে আরও কোটি মানুষ জড়িত, আরও কোটি মানুষের উপরে জড়িত। কারণ বাংলাদেশের যদি 50 লক্ষ মানুষ আজকে সারা বিশ্বে কাজ করে থাকে, 50 লক্ষ মানুষের ফ্যামিলি, আপনি চিন্তা করে দেখেন, যদি এভারেজ আপনি 2 থেকে 3 জন করে ফ্যামিলি মেম্বার ধরেন, তাহলে এখানেও 1.5 কোটি মানুষ সরাসরি জড়িত। তাহলে এবার চিন্তা করে দেখেন, ওইদিকে 2.5 কোটি, এদিকে 1.5 কোটি, 4 কোটি মানুষ কিভাবে ডাইরেক্টলি এখন এফেক্টেড হলো। 1.5 কোটি মানুষ, যে 50 লক্ষ শ্রমিক আমাদের সারা বিশ্বে ছড়িয়ে আছে অলরেডি, যে majority of them, they have lost their job, they're closing their business, shutting their business, they're coming back to this country. Just imagine what is going to happen. They don't have job, they don't have money they used to earn, and they're coming back in their country. We don't have the job, we don't have the garment industry, we don't have the banking industry surviving after 3 months without this. What is going to happen if you and me, আমরা যদি এই মুহূর্তে যদি অ্যাক্ট না করি? what do you think? I want to ask you this question. তাহলে এবার এই যে 50 লক্ষ মানুষ থেকে আবার যদি 20 লক্ষ 30 লক্ষ মানুষ ফিরে আসছে যারা শ্রমিক ভাইয়েরা, এবার আরেকটু খেয়াল করে দেখুন, তাহলে আমাদের গ্রাম্য ইকোনমিতে এই মানুষগুলো এতদিন যে ইনকাম করেছিল এবং তারা যখন গ্রামে ফিরে আসছে, গ্রামে এবার আমার যদি শস্য ফসল যদি না ফলে আর খাদ্যদ্রব্যে যদি সংকট দেখা দেয়, তাহলে 1 টাকার জিনিস আগামীতে আমাদেরকে 50 টাকায় কিনতে হবে, 1 টাকার জিনিস 20 টাকায় কিনতে হবে। এবং তারপরও পাবেন কিনা, দ্যাটস আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্য ফার্দার কোয়েশ্চেন। একটু চিন্তা করে দেখেন, আজকে যে কৃষক আজকে টমেটো ফলিয়ে টমেটো 1 টাকা করে কেজিতে বিক্রি করতে পারছে না, হোয়াট ডু ইউ থিঙ্ক যে তার কস্ট পার প্রোডাকশন পার কিলোগ্রাম কত টাকা? আর সে আজকে টমেটো জমিতে ফেলে দিচ্ছে, কুমড়ো জমিতে ফেলে দিচ্ছে, তাহলে সে কীভাবে উইল গো ব্যাক টু দি ল্যান্ড টু প্রডিউস? তাহলে সেখানে আমি কি করছি? রাইট, your father has also lost his job in Saudi Arabia. Absolutely. আমি গ্লোবাল প্রেক্ষাপট থেকে নিউজ নিয়ে আপনাদের সাথে কথা বলছি এবং আপনাদেরকে আমি ভয় দিতে চাই না, বাট আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আমি আপনাদেরকে এখনই জেগে ওঠার জন্য আহ্বান জানাতে চাই। এবার আপনি আসুন, 3 মাস পরে এই সামগ্রিক ইকোনমি, গার্মেন্ট সেক্টর, আমাদের সার্ভিস সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি, আমাদের
আমাদের যে সমস্ত মানুষ বিদেশে থাকে তারা দেশে চলে আসলো, আর আমাদের ফসল যদি আমাদের প্রান্তিক কৃষকেরা যদি না ফলাতে পারে এখন, এবার আপনি ইমাজিন করেন, ক্যান ইউ ইমাজিন দ্য সিনারিও, ক্যান ইউ রিয়েলি ইমাজিন দ্য সিনারিও? আমরা যারা আজকে হাত পা গুটিয়ে বসে আছি ঘরে, মনে করছি যে আমরা খুব নিরাপদে আছি, আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের কোটি মানুষ ইজ গোয়িং টু লুজ দ্য জব, is going to lose the business. It's not only the garment industry. ডক্টর জহির বিশ্বাস, আপনাকে স্বাগতম। সো আরও কোটি মানুষ আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তারা চাকরি হারাবে। কেন চাকরি হারাবে? দেখুন, আজকে সিম্পল আপনাদেরকে একটা কোরিলেশন করে দিই। আজকে বিশ্বব্যাপী অয়েলের, ডু ইউ নো হোয়াট ইজ দি oil price per barrel? The crude oil, $15 per barrel, which is the lowest in the last 20 years, 21 বছরের ভিতরে সর্বনিম্ন, and it is going to be further low, the $21 per barrel, the crude oil, and it is going to be further less. একটু আপনাকে জাস্ট আরেকটু কানেক্ট করে দিই। রওশন বুলবুল, আপনাকে ধন্যবাদ। ডক্টর জহির, স্বাগতম। আমাদের সাথে শেয়ার করেন। আমরা সামগ্রিক ইকোনমি চিন্তা করছি। আজকে যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, যে মনে করেন 100 কোটি টাকার প্রোডাকশন সে রেডি করেছে বিকজ অফ দি বায়ার্স অর্ডার, এবং কোনো কারণে বায়ার তার অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছে। হোয়াট হি ইজ গোয়িং টু ডু? How is going to pay the wages? How is going to pay back to the bank? How is going to pay to the raw material? Just imagine this, number one. Definitely he can sell it out at a lower price in the local market, but how can he recover from the investment that he has already made out of this? Right, this is number one. Number two, the supplier, সে যাদের থেকে র ম্যাটেরিয়াল নিয়েছে, হাউ ইজ গোয়িং টু পে ব্যাক? এবার এরকমভাবে সমস্ত ইন্ডাস্ট্রি যে সমস্তগুলো সাপ্লাইয়ের উপর নির্ভরশীল, একে অপরকে কিন্তু স্কুইজ করবে। যেমন আমি যদি ম্যানুফ্যাকচারার হয়, আমি আমার সাপ্লায়ারকে বলবো, র ম্যাটেরিয়াল সাপ্লায়ারকে আমরা বলছি যে আমি অল অফ ইউ নো হোয়াট ইজ দ্য বিজনেস সিচুয়েশনস, তখন সে তার সাপ্লায়ারকে বলছে তাহলে তুমি তোমার পণ্যের দাম কমাও, আমি তখন তোমার থেকে তাহলে কিছুটা নিতে পারি। তাহলে যেই সাপ্লাইটা আগে আমরা দিতাম 50 টাকায়, সেটা বিকজ অফ দ্য সিচুয়েশনস আমরা 30 টাকায় দিব। তাহলে সাপ্লাইয়ের দাম যদি কমে, আমার প্রোডাক্টের দামও কমতে বাধ্য হচ্ছে। রাইট, এটা তো সামগ্রিক। এবার যদি আমার তেলের দাম কমে, তাহলে গ্লোবাল মার্কেটে আমার তেলের দাম কমে গেছে, তাহলে এর যে মাল্টিপল ইম্প্যাক্ট সব কিছুতে আছে। হ্যাঁ, একদিকে যেমন এই সমস্ত কিছু ক্ষেত্রে জিনিসের দাম কমবে, কিছু ক্ষেত্রে আই এম টকিং অ্যাবাউট দি লাক্সারি প্রোডাক্ট, আই এম টকিং অ্যাবাউট দি থিংস রিলেটেড উইথ দি অয়েল অ্যান্ড সাপ্লাই দিস। কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি, প্রোডাকশনস ইন্ডাস্ট্রি, ইকোনমিজ, মানি ট্রানজ্যাকশনস, মানি কানেক্টিভিটি, এই সব কিছু কিন্তু অ্যাব্রাপ্টলি ডিসরাপ্টেড হচ্ছে এবং আরও বিশাল আকারে হবে। এন্টার সাপ্লাই চেনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এন্টার প্রোডাকশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এন্টার ভ্যালু চেইনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সাইকোলজি অ্যাফেক্টেড হচ্ছে, আমাদের কনজামশন বিহেভিয়ার, কনজামশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। রাইট, একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা যারা আরও একটা বিশাল সেক্টর আমাদের যেটাকে বলে হলো অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ আবাসন শিল্প, এই আবাসন শিল্প হলো 5 থেকে 10 হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয় প্রতি মাসে, 5 থেকে 10 হাজার কোটি টাকা। আরেকটু চিন্তা করে দেখেন, তাহলে মানুষের পারচেজিং পাওয়ার যদি কমে যায়, মানুষ যদি জব লুজ করে, কোটি মানুষ বাংলাদেশে, কোটি মানুষ ব্যবসা, এরকম বড় বিগ ইন্ডাস্ট্রি যদি ফল করে, ব্যাঙ্কগুলো যদি ক্রাইসিসের ভিতরে পড়ে, সার্ভিস ইন্ডাস্ট্রি যদি ক্রাইসিসের ভিতরে পড়ে, যারা আমার রেমিটেন্স এনে তারা যদি জব হারিয়ে চলে আসে, তাহলে এই যে আবাসন শিল্প 5 থেকে 10 হাজার কোটি টাকা, আরেকটু চিন্তা করে দেখেন গভীরে, এটার সাথে কত কোটি মানুষ আবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত, এটার সাথে ব্যাংক জড়িত, এটার সাথে মানুষ জড়িত। তাহলে এই যে লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট এই যে ইন্টু দিস ইন্ডাস্ট্রি, এই যে আবাসন শিল্পে যে ইনভেস্টমেন্ট রয়ে গেছে, এইটার কি ভবিষ্যৎ হবে? রিয়েল এস্টেট সেক্টর, আমি নামটা মাথায় আসতেছিল না। সো রিয়েল এস্টেট সেক্টরে কী অবস্থান তৈরি হবে? তাহলে আমাদের এই যে অফিস,
আবাসন থেকে শুরু করে যারা আমরা বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল, যারা আমরা অফিসের ভাড়ার উপর নির্ভরশীল, এই যে লক্ষ লক্ষ কোটি 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 টাকার যে অফিস স্পেস, যে বাসা বাড়ি ইম্যাজিন করার, এটার সাথে দি ফার্নিচার ইন্ডাস্ট্রি, এটার সাথে দি আদার সাপ্লাইজ, এটার সাথে কারো কত কিছু। যদি আমাদের অফিস প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, আমরা যদি হোম থেকে অফিস করি, হোমে অফিসের চিন্তা করি, অফিসে সাপোর্ট স্টাফ, পিওন, সিকিউরিটিজ, অফিস বয়েজ, সো এটার সাথে আরও কত হাজার কত লক্ষ মানুষ চাকরি হারাবে, রাইট? বিকজ ইটস নট গোয়িং টু বি দ্য সেম। আপনি চিন্তা করেন যে আজকে উবার এর কত লক্ষ মানুষ উবারের সাথে জড়িত ছিল, কত লক্ষ ফ্যামিলি। নোবডি হ্যাজ দিস জব রাইট নাও। অ্যান্ড ডু ইউ থিঙ্ক, আমি আপনাকে জিজ্ঞাসা করি যে মানুষের যে সাইকোলজি, এটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে যে আমি খুব তাড়াতাড়ি রাস্তায় বের হয়ে আবার শত শত মানুষের সাথে ঘুরবো চলবো? হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? এই বিষয়ে চলুন দেখে নিক আমাদের অ্যানালিসিস কী বলছে। একটি অ্যানালিসিস বলছে, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশ করেছে, তারা বলছে যে 2022 সাল পর্যন্ত লেগে যাবে আমাদের এই সাইকোলজিটাকে নর্মালি আবার আসতে, যে ফিয়ার অফ পিপল, মানুষের এই যে ফিজিক্যাল ডিস্ট্যান্সিংটাকে রিকভার করে নর্মাল সিচুয়েশনে ফিরে আসতে আরও আগামী 2 বছর পর্যন্ত সময় লাগবে। 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে বলছে বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। হাউএভার, সো এইটা গ্লোবালি আর 1 থেকে 1.5 বছর লাগবে মিনিমাম। এবার আপনি চিন্তা করেন, তাহলে এই যদি আমাদের সাইকোলজি হয়, ভীতি হয়, তাহলে আমরা হবে। সো এবার আমি আরেকটা ইন্ডাস্ট্রির দিকে আপনাদেরকে নজর দিতে বলি, দৃষ্টিপাত করতে বলি। যদিও সেই ইন্ডাস্ট্রি আমাদের দেশে অতটা বড় নয়, যেটা অর্থাৎ এয়ারলাইন ইন্ডাস্ট্রি নাম্বার 1 কমপ্লিটলি ক্লোজড। আগামী দিনগুলোতে ট্রাভেল রেস্ট্রিকশনস, ট্রাভেল ফেয়ার অ্যান্ড অল অফ দিস ইজ গোয়িং টু হ্যাপেন, রাইট? দেন আপনি চিন্তা করেন যে হোটেল, 5-star হোটেলস, দ্য বিজনেস উইচ ইজ বিগ বিজনেসেস, যেগুলো আমাদের যে সমস্ত মানুষজন আসতো সারা বিশ্ব থেকে, হোটেলস, রিসোর্টসগুলো চলতো। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অল অফ দোজ? এবং এটার সাথে যারা চাকরি করে, think about them, what is going to happen? এটার সাথে যেহেতু সাপ্লাই জড়িত ছিল, what is going to happen? all the entire value chain, আপনি চিন্তা করেন, এটার সাথে খাবার জড়িত, এটার সাথে আমাদের হাজার হাজার মানুষ, হাজার হাজার শিল্প জড়িত। সো এটা একটা ম্যাসিভ চেঞ্জ আমাদের ইকোনমিতে, আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নে আসতে যাচ্ছে। সো এটা আমার একটা সামগ্রিক ছোট্ট একটি সার সংক্ষেপ, এবং এটার বিস্তারিত বলে শেষ করা যাবে না। আপনি চিন্তা করেন যে কার ইন্ডাস্ট্রি, আরেকটি ইন্ডাস্ট্রির দিকে খেয়াল করেন, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি, রাইট? আই ডোন্ট নো, কোটি আই ডোন্ট নো হবে কিনা, বাট আপনি যদি সব কিছু মিলে চিন্তা করেন, বাস, ট্রাক, সাইকেল, সব কিছু কোটি হতে পারে। তাহলে এই যে ইন্ডাস্ট্রি 1 মাস ধরে বসে আছে, 2 মাস ধরে বসে আছে, আগামী দিনগুলোতে যদি আমরা সবাই গাড়ি কম বের করি, যদি আমরা হোম অফিস করি, যদি বাসা থেকেই কনফারেন্স কল করি, যদি বাসা থেকেই মিটিং সারি, ইমাজিন করেন, যদি বাসা থেকেই আমরা অনলাইনে ফুড অর্ডার করি, অনলাইনে ডেলিভারি যদি হয়ে যায়, তাহলে আমাদের সমস্ত গাড়িগুলা ইউসেজ হবে না। আর গাড়িগুলো যদি ইউসেজ না হয়, তাহলে এই সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিগুলা ডিসরাপ্টেড হবে, রাইট? তেলের কনজামশন কমে যাবে। সো তেলের কনজামশন যদি কমে যায়, গভর্নমেন্টের একটা রেভিনিউ সোর্স চিন্তা করেন, গভর্নমেন্ট আমাদের বাপেক্স পেট্রোলিয়াম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কত শত কোটি টাকা রেভিনিউ জেনারেট করে সেলিং দ্য পেট্রোল, অকটেন, ডিজেল। তো সেখানে কী অবস্থা, রাজস্ব খাতে কী অবস্থা দাঁড়াবে? সো এটা একটা ভিশিয়াস সার্কেল। আবাসন শিল্প থেকে কত শত কোটি টাকা আসে, অন্যান্য ভোগ্য পণ্য, ভোগ্য দ্রব্য থেকে কত শত কোটি টাকা আসে, এই যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে সরকার কত টাকা রেভিনিউ পায়, কত শত মানুষ, কত লক্ষ মানুষ কাজ করছে। আমি যখন চিন্তা করছিলাম, মাই গুডনেস, আই ওয়াজ লস্ট, আই ওয়াজ ক্রেজি। বাংলাদেশে যানবাহন প্রায় 42 লাখ। থ্যাংক ইউ ফর গিভিং দিস ইনফরমেশন। তাহলে এই যানবাহনের সাথে কত লক্ষ মানুষ আরও সরাসরি জড়িত, কত রিপেয়ারিং ইন্ডাস্ট্রি জড়িত, একটু খেয়াল করে দেখেন। আমরা যদি গাড়ি বের না করি ঠিকমতো, তাহলে এই রিপেয়ারিং ইন্ডাস্ট্রিগুলো কী অবস্থা হবে? এই ফুডের কথা তো বললাম যে 3 মাস পরে, আজকে আপনি যদি
আমাদের যতটুকু জায়গা আছে সেখানে যদি আমরা চাষাবাদ শুরু না করি, সত্যি কথা বলছি যে ভেজিটেবল শাকসবজি যদি না লাগাই, মহামারী, ক্রাইসিস এবং দুর্ভোগ এবং অভাব এবং যে ক্রাইসিস আমরা ঠেকাতে পারবো না, কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন, সবাইকে আহ্বান জানিয়েছেন এবং অলরেডি এই যে বীজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সো আপনাদেরকে বলছি যে আগামী দিনে এই সমস্ত ক্রাইসিসের ভিতরে একটা গুড নিউজ, যদি আপনি এখন রিয়াক্ট করি, হোয়াট ইজ দ্য গুড নিউজ? গুড নিউজ হলো আপনি যদি এখন কৃষিতে মনোনিবেশ করি, অ্যাগ্রো পণ্যতে, অ্যাগ্রো প্রোডাকশনে মনোনিবেশ করি। আমি এখন সমস্ত ক্রাইসিস বাদ দিয়ে আমি একটা পজিটিভ কথা বলতে চাই যে দি পজিটিভ থিং ইজ যে আমরা যদি এখন মনোনিবেশ করি আমাদের কৃষিজ পণ্যে, আমাদের ভোগ্য পণ্যে, আমাদের লাইফ সেভিং প্রোডাক্টে, তাহলে চাল, ডাল, আপনি মনে করেন যে আটা থেকে শুরু করে মাছ, শাক সবজি, ফলমূল, মানে দেশীয় ফলমূল, এই সমস্ত জিনিসে আমরা এখন যদি একটু মনোনিবেশ করি তাহলে কিন্তু আমাদের আরেকটা পজিটিভ জিনিস তৈরি হবে। তাহলে আমরা যারা যুবক বেকার আছি অথবা কর্মসংস্থান পাচ্ছি না, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আই এম শিওর মেজরিটি আমরা চাকরি পাবো না, তাহলে আমরা এখন কি ফোকাস করতে পারি অ্যাগ্রো ইকোনমির দিকে, অ্যাগ্রো প্রোডাকশনের দিকে, অ্যাগ্রো বিজনেসে, অ্যাগ্রো ডিস্ট্রিবিউশনে, অ্যাগ্রো ইনোভেশনে, লট অফ থিংস। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার ফোকাস। তাহলে এটা কিন্তু মাই পয়েন্ট অফ কনসার্ন ইজ দিস, টু অ্যাগ্রো সেক্টর অ্যাবসলিউটলি, টু বিকাম দি অ্যাগ্রো এন্টারপ্রেনিয়র। আপনি অ্যাগ্রো থেকে আপনি ফুড প্রসেসিং করেন, অ্যাগ্রো থেকে আপনি অ্যাগ্রো প্রিজার্ভেশন করার চিন্তা করেন, এবং অ্যাগ্রো আপনি ডেইরি প্রোডাক্টের দিকে ফোকাস করেন, কারণ নিউট্রিশন আপনাকে দিতে হবে। সো এই জিনিসগুলো যদি এখন আপনি যদি একটু ফোকাস করেন, তাহলে যেটা হবে, ইউ আর preparing for future. At the same time, you're contributing to this economy. You're helping to our farmers, to our fourth generation, our family, our forefathers. আমি যেটা বলছি শিখরের সন্ধানে, আমরা সবাই গ্রাম থেকে এসেছি। আমাদের সবার একটা দায়বদ্ধতা আছে গ্রামের প্রতি, অ্যাগ্রো ইকোনমির প্রতি। দেখুন, কৃষক যদি না বাঁচে, গ্রাম যদি না বাঁচে, বাংলাদেশের ইকোনমি বাঁচবে না, আমরা বাঁচব না। গ্লোবাল ডিমান্ড, অ্যাবসলিউটলি মাসুদ ভাই, আপনার সাথে আলোচনা করছিলাম এবং অনেক কিছুই আপনি আমার সাথে শেয়ার করেছেন, সেগুলো নিয়েও কথা বলছি। তাহলে এই যে গ্লোবাল ডিমান্ড হাই হবে কোন দিকে? ভোগ্য পণ্যে, চাল, ডাল, শাক সবজি, ফল মূল, এই যে, এবং অর্থাৎ প্রসেসড জিনিস বাদ দিয়ে মানুষ জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করবে, বিকজ হেলথ কনসার্ন, মানুষের হেলথ কনসিয়াস হচ্ছে, বিকজ ভাইরোলজি যেটা বলে যে টু স্টে অ্যাওয়ে ফ্রম the junk food, the oily food, processed food. তাহলে এটা থেকে যদি এই ইন্ডাস্ট্রি যদি কলাপস করে, তাহলে হোয়াট ইজ দ্য অল্টারনেট ইন্ডাস্ট্রি? ডেইরি ইন্ডাস্ট্রি, ডেইরি মিল্ক, এবং অল্টারনেট প্রোডাক্টস অ্যান্ড সাপ্লাইজ। অর্থাৎ আপনি আলুর উপরে আপনি গবেষণা করেন, আপনি ভেজিটেবল নিয়ে গবেষণা করেন, কীভাবে আপনি এটাকে আরও বেশি আপনি প্রোডাকশন করতে পারেন, আপনি কিভাবে ঘরের কোনায় আপনি একটা আম গাছ লাগাতে পারেন, জাম গাছ লাগাতে পারেন, কাঁঠাল গাছ লাগাতে পারেন, কলা গাছ লাগাতে পারেন, একটু লাল শাক লাগাতে পারেন, পুঁই শাক লাগাতে, হোয়াট এভার। ভাই, আপনার যদি 1 কাঠা জায়গা থাকে, 1 হাত জায়গা থেকে 1 হাত জায়গার ভিতরে একটা লেবু গাছ লাগান, একটা একটা মরিচ গাছ লাগান, আগামী দিন এটা পাবেন কিনা সন্দেহ আছে, রাইট? যদি আমি না লাগাই, যদি এটা প্রোডাকশন এখন না করি, where you will get it? Nice idea, Israt. Thank you, Israt. Nutripreneur. সো আপনি নিউট্রিশন নিয়ে আপনি কাজ করেন, তাই না? আপনি কিভাবে মানুষের ব্যালেন্সড ডায়েট, আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি একটু যদি কাজ করেন, দেখবেন যে কাজের একটা বিশাল সেক্টর তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের গ্রামের অনেক ফল ফ্রুটস, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছিল। আপনি আমড়ার কথা চিন্তা করেন, আপনি জলপাই চিন্তা করেন, আপনি আমের আমরা 12 মাস ফলন করতে পারি। আমরা আর অন্যান্য শাক সবজি, ভেষজ পণ্যের কথা আসতে পারি। ভেষজ পণ্য আমি আরেকটু পরে বলবো, যে আয়ুর্বেদিক ভেদিক স্টাইল যেটা, অর্থাৎ তাহলে আপনি একদিকে কৃষিজ পণ্যে আপনি ফোকাস করেন,
আপনি ডেয়ারিতে ফোকাস করেন, আপনি মাছে ফোকাস করেন, আপনি এবার আপনি ফ্রুটসে ফোকাস করেন, আপনি ভেষজ পণ্যে ফোকাস করেন। দেখেন, ওষুধের ইন্ডাস্ট্রি হেভিলি ডিসরাপ্টেড হবে। আমি আরেকটা ইন্ডাস্ট্রির কথা বলছি, যে মেডিসিন ইন্ডাস্ট্রি হেভিলি ডিসরাপ্টেড হবে। সেখানে আপনি ইনোভেশনস আনেন, আপনি আমাদের শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সেই ভেষজ দ্রব্যের দিকে আপনি ফোকাস করেন। আমি অনেকগুলো সাইডে কথা বলছি যে প্রকৃতির সাথে যেগুলো নির্ভরশীল, আমাদেরকে আলটিমেটলি নেচারে ফিরে যেতে হবে। বিকজ আমরা মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাব। দ্যাট ইজ দ্য সোর্স অ্যান্ড দ্যাট ইজ দ্য ডেস্টিনেশন। ইজ সিম্পল অ্যান্ড প্লেন অ্যাজ ইজ দ্যাট। সো এর ভিতরে যদি আপনি চিন্তা করেন মাটির সাথে সরাসরি কোন জিনিসগুলো জড়িত, কোনগুলো মাটি থেকে হচ্ছে, মাটির উপরে কোনটা হচ্ছে, মাটির নিচে কোনটা হচ্ছে, আপনি ফোকাস করেন সেই সমস্ত প্রোডাক্টে, সেই সমস্ত সার্ভিসে, তাহলে দেখবেন যে আপনি ফুল, আপনি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি থেকে ফোকাস করেন। হ্যাঁ, ফ্লাওয়ার থেকে আরও অনেক প্রসেসড, অনেক ফ্র্যাগ্রেন্স, আরও অনেক কিছু তৈরি হয়। এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যদি আমরা ফোকাস করি, যেটা আমাদের নিত্য ব্যবহার্য, বিশেষত আমাদের আগামী 6 মাসের জন্য বা 1 বছরের জন্য যে সমস্ত খাবার আমাদের দরকার, আমি আপনাদের কাছে আর্জ করতে চাই, আপনারা সবাই এটা নিয়ে কথা বলুন, সবাই লেখালেখি করুন, একটু ছড়িয়ে দিন। কৃষকদেরকে আমরা কিভাবে সহায়তা করতে পারি, সহযোগিতা দিতে পারি, অ্যাওয়ারনেস তৈরি করতে পারি এই সমস্ত ভোগ্য পণ্যে, যেটা আমাদের নিত্য ব্যবহারে আমাদের লাগে, বিশেষ করে চাল, ডাল, শাকসবজি, মাছ। অন্তত আমরা যদি এতটুকু সাপ্লাই প্রোডাকশান যদি ম্যাচ করতে পারি, আমরা ক্রাইসিসে পড়বো না। বাট সেটার জন্য আমাদেরকে কিন্তু এখনই অ্যাক্ট করতে হবে। সো দ্যাট ইজ হোয়াট আমি আপনাদের সাথে আজকেই এই বিষয়গুলো শেয়ার করলাম, শেকড়ের সন্ধানে, জ্ঞানের অন্বেষণে। কারণ আমাদের সবাইকে শেকড় সন্ধান করতে হবে, এবং বেঁচে থাকার জন্য আমাদেরকে আসলে জ্ঞানের কোনো বিকল্প নাই। আজকে এই মহামারী, ক্রাইসিসে আমরা যদি পিওর কিছু সোর্স থেকে আমরা যদি কিছু আইডিয়া বের করে আমরা যদি সেখানে ইনভেস্ট করি, আমার মনে হয় আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবো। আর তবে সেখানে আমাদের সবাইকে অ্যাক্ট করতে হবে। সো আসুন আমরা সবাই মিলে অ্যাক্ট করি এবং দেশকে, জাতিকে বাঁচাই, নিচে সেফ থাকি, এবং আমার আগামী জীবন, আগামী দিনগুলা আমরা যেন নিরাপদ করতে পারি। কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আবারও দেখা হবে আগামীকাল।